বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIPSS এর প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জামান, আর আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর আসিফ নজরুল। স্বাগত আপনার দুজন স্টুডিওতে। দর্শক, আপনারা জানেন যে একদিকে 5ই জানুয়ারির নির্বাচন অনুষ্ঠানের সকল রকমের আয়োজন চলছে। সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি দল সেটি অব্যাহত রেখেছে, যদিও ইতিমধ্যেই অধিকাংশ আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিরোধী দলের অবরোধের 5ম দফা অবরোধের শেষ হয়েছে গতকাল বিকেল 5টায় এবং সন্ধ্যে 5:45টায় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া একটি সংবাদ সম্মেলন করেছেন। 50 মিনিটের এই সংবাদ সম্মেলনে তিনি আগামী 29শে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছেন, ঢাকা অভিমুখে যাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন এবং এই কর্মসূচিতে তিনি দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে যোগ দেবার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে আগামী দিনের জন্য এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তিনি 4টি দিক নির্দেশনা দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য একটি দিক নির্দেশনা হচ্ছে যে যেসব বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে বিবদমান পক্ষগুলো, রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে, সংবিধানের সেই সব বিষয় নিয়ে তিনি যদি সরকার সমঝোতা করতে অনীহা প্রকাশ করে তাহলে গণভোটের উপরে ছেড়ে দেবার জন্য বলেছেন। তিনি পাকিস্তান প্রসঙ্গে পাকিস্তানের যে নিন্দা প্রস্তাব মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত কাদের মোল্লার ফাঁসির প্রেক্ষিতে সেটি নিয়ে তার মতামত ব্যক্ত করেছেন। তিনি সংখ্যালঘুদের উপরে হামলার বিষয়ে তার মতামত ব্যক্ত করেছেন। সেনাবাহিনীকে নির্বাচনে ব্যবহারের প্রসঙ্গে তিনি তার মন্তব্য করেছেন এবং সব মিলিয়ে আন্তর্জাতিক মহলকে, বিভিন্ন জাতিসংঘ সহ বিভিন্ন দেশকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশের জন্য এবং বাংলাদেশকে এটি স্থিতিশীল অবস্থা নিয়ে যাওয়ার জন্য তাদের যে প্রয়াস, সেই প্রয়াসকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে তার ভাষায় তারা ইতিমধ্যেই দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, তারা যেন বাংলাদেশকে কোনো অবস্থাতেই আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন না করে বা একঘরে না করে। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি প্রথমে মেজর জেনারেল মুনিরুজ্জামান, বিরোধী দলের নেত্রীর যে সংবাদ সম্মেলন এবং তার যে কর্মসূচি ঘোষণা বা দিক নির্দেশনা দেওয়া বা তিনি যেসব বিষয় নিয়ে কথা বলেছেন, আপনি আপনার সূচনা বক্তব্যে যদি কিভাবে দেখেন বলেন। বিরোধী দলীয় নেত্রী যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো জনমনে বেশ আশা সঞ্চার দিয়েছে, এই কারণে যে এই উদ্যোগগুলো দেখা যাচ্ছে যে একটি শান্তিপূর্ণভাবে কোনো একটা সমাধানে পৌঁছানো যায় কিনা সে উদ্যোগের দিকে তিনি হাত বাড়িয়েছেন। বিশেষ করে আমরা এর আগেও লক্ষ্য করেছি যে যে সমস্যা সমাধান করা যাচ্ছে না সমস্যাগুলো, সেগুলো অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যদি গণভোটে দেওয়া যেত, বিশেষ করে যে 5ম সংশোধনীর মাধ্যমে যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে অ্যাবলিশ করা হয়েছে, সেটাকে যদি গণভোটে দিয়ে মানুষের মতামত নিয়ে এটা একটা সমাধানের দিকে আমরা পৌঁছাতে পারতাম, তাহলে হয়তো বর্তমান যে পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি সেই পরিস্থিতিতে আমরা উপনীত হতাম না। এছাড়াও নিজের সংখ্যালঘু নিরাপত্তার বিষয়ে যে কথাটা বলেছেন সেটা যথেষ্ট গুরুত্ব দিয়ে বলেছেন এবং এটা আমরা স্বাগত জানাই। এছাড়া জননিরাপত্তার ব্যাপারে যেসব কথাবার্তা এসেছে বিভিন্ন সময়, সে ব্যাপারেও জনমনে একটা আশার সঞ্চার করেছে। উনি 29 তারিখে ঢাকা অভিমুখে যে গণতন্ত্রের যাত্রার কথা বলেছেন, সেটা আমরা আশা করব যাতে শান্তিপূর্ণভাবে এবং গণতান্ত্রিকভাবে মানুষ সেটা পালন করতে পারে। যদি সেদিকে সেই লক্ষ্যে পৌঁছানো যায় তাহলে বোঝা যাবে যে গণতন্ত্রকে সহায়তা করার জন্য এই ধরনের অভিযাত্রার একটা ভূমিকা রাখতে পারবে। তবে একই সাথে বলতে হবে যে বর্তমানে পরিস্থিতিটা যে পর্যায়ে চলে গেছে সেটা যে কোনো নাগরিকের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে গত কয়েকদিনে বা গত কয়েক সপ্তাহ যে ধরনের অস্থিতিশীল একটা পরিস্থিতিতে আমরা পড়েছি, তার মাধ্যমে 200-রও বেশি বাংলাদেশি নাগরিক তারা প্রাণ হারিয়েছেন বিভিন্ন কারণে। এবং এই ধরনের প্রাণহানি যদি বাংলাদেশে ঘটতে থাকে তাহলে যে ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি সেখান থেকে আমরা আর ফিরতে পারবো কিনা সে বিষয়ে নানা মনে সন্দেহ দেখা দিয়েছে। আমরা এটাও মনে করছি যে জনগণের জীবনের নিরাপত্তা দেওয়াটা যে কোনো নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব। সে দায়িত্ব সরকার পালন করতে পারছেন কিনা সে বিষয়ে নানা মনে সন্দেহ দেখা দিচ্ছে। যদি সরকার তার এই দায়িত্ব থেকে সরে আসেন তাহলে সরকারের যে একটা প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া, সেটা নিরাপত্তা দিতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছেন। আসবো আপনার কাছে। আসিফ নজরুল, আপনি
কিভাবে দেখেন ওনার বক্তব্য? উনি যেটি বলছেন যে বিভিন্ন ধর্মের মানুষকে আহ্বান জানিয়েছেন ঢাকা অভিমুখে, পাহাড়ের মানুষদেরকে পর্যন্ত তিনি উল্লেখ করেছেন। এবং তিনি আরেকটি কথা বলেছেন যেটি প্রণিধানযোগ্য, তিনি বলছেন যে সরকার জানতো যে এই সময়টাতে নির্বাচন নিয়ে আন্দোলন হবে এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের কার্যকর করার সময়টাকে সরকার এই সময় বেছে নিয়েছে ইচ্ছে করি দুটো বিষয়কে এক করে মানুষকে বোঝাবার জন্য বা বিভ্রান্ত করবার জন্য। এবং মানবতা বিরোধী বিচার প্রসঙ্গ তিনি যেটি বলেছেন যে যুদ্ধাপরাধের যারা হত্যা, ধর্ষণ, লুণ্ঠন এবং অগ্নিসংযোগ করেছে তাদের বিচার তিনিও চান, তার দলও চায় এবং ভবিষ্যতে তারা এই বিচারটি করবেন, অব্যাহত রাখবেন। তবে তিনি এটার রাজনৈতিক উদ্দেশ্যে যেন না হয় এবং আন্তর্জাতিক এবং জাতীয় মান রক্ষা করে যেন বিচার হয়। আর পাকিস্তানের প্রসঙ্গে তিনি যেটি বলেছেন আপনি শুনেছেন যে তিনি বলছেন যে পাকিস্তান যে কাজটি করেছে সেটিতে তিনি মর্মাহত। আমি প্রথমেই বলবো এই ভাষণের প্রতি মানুষের একটা খুবই জোরালো কৌতূহল ছিল, আগ্রহ ছিল। কারণ আপনার একটা অনেক দীর্ঘস্থায়ী টেনশন এই জাতি বহন করছে। এর আগে আমরা নির্বাচনকালীন সন্ত্রাস দেখেছি, অনিশ্চয়তা দেখেছি বিভিন্ন ইলেকশনের সময়, কিন্তু এটা এতদিন লিঙ্গার করতো না। আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে একটা ডিসাইসিভ একটা সিচুয়েশন আসতো, একটা সমঝোতার মতো হয়ে যেত বা সমঝোতা হবে না এটাও ক্লিয়ার হয়ে যেত আর কি। কিন্তু আমরা গত 3 মাস যাবৎ রাজপথে যেই অমীমাংসিত যুদ্ধ দেখছি, একদিকে রাষ্ট্রীয় বাহিনী এবং তাদের পক্ষে সরকারের বিভিন্ন সংগঠন, আরেকদিকে বিএনপি, জামাত, শিবির এবং এর মাঝখানে আপনার অন্য কোনো মহলের অনুপ্রবেশকারীরাও থাকতে পারে। এটার যাতাকলে পরে মানুষের একটা নাভিশ্বাস অবস্থা উঠেছিল। প্লাস মানুষের একটা জানার আগ্রহ ছিল যে কিছু ইস্যুতে বেগম খালেদা জিয়া কিন্তু অনেকদিন যাবৎ জনগণের সামনে আসছেন না। এরকম একটা সময় হয়তো ওনার আরেকটু আগেও আসা উচিত ছিল। তো উনি পাকিস্তান ইস্যুতে ওনার বক্তব্য কি, সংখ্যালঘুরা যে আপনার এইভাবে আক্রান্ত হচ্ছে এখানে ওনার বক্তব্যটা কি, তারপর কেয়ারটেকার গভর্নমেন্ট যে হচ্ছেন ওনারা সরে আসছে, এটা নিয়ে কি করতে যাচ্ছেন, আলটিমেটলি এই ইলেকশনকে যদি উনি প্রতিহত করতে চান উনি কি কর্মসূচি দিয়ে যাচ্ছেন, এই ধরনের আগ্রহ ছিল। আমার মনে হয় সেই আগ্রহগুলো অনেকাংশে দূর হয়েছে। আমি ওনার ভাষণটাকে মনে করি যে এটা রাজনৈতিকভাবে অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন উনি এবং খুবই একটা ইনক্লুসিভ ভাষণ দিয়েছেন। ইনক্লুসিভ ভাষণ দিয়েছেন এই অর্থে সবসময় বিএনপির বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা চালায় যে বিএনপি সংখ্যালঘুদের স্বার্থের ব্যাপারে খুব বেশি মনোযোগী না, তারপর পাহাড়ি জনগোষ্ঠীর স্বার্থের ব্যাপারে খুব বেশি মনোযোগী না, উনি সবাইকে আহ্বান জানিয়েছেন। এবং আমার কাছে খুবই ভালো লেগেছে দেশের আজকে এই ভালনারেবল সময়ে সংখ্যালঘুরা সবসময় একটা অস্বস্তিকর অবস্থায় থাকে। যখন এই ধরনের রাজনৈতিক তিক্ততা সংঘাতের পরিবেশ সৃষ্টি হয় তখন তারা আরো বেশি আক্রান্ত হন। এবং আমাদের দেশে অনেকে আছে যারা একরৈখিকভাবে সংখ্যালঘুরা আক্রান্ত হলেই বলার চেষ্টা করে এটা বিএনপি জামাত করেছে। কিন্তু আমরা এরকম অনেক ঘটনা দেখেছি, রামুর ঘটনা আছে মনে আছে আপনার, তারপর আপনার বলেছেন ভবিষ্যতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচার বিভাগ তদন্ত কমিটি গঠন করবে, এটা তদন্ত কমিটি গঠন করবে। কারণ এইগুলি অনেক রহস্যময় ঘটনা ঘটে যেগুলি সাদা চোখে দেখলে মনে হয় এটা হয়তো বিএনপি জামাতে করার কথা, কিন্তু আমরা যদি বেনিফিশিয়ারি তত্ত্বের দিকে যাই যে এই ঘটনার বেনিফিশিয়ারি কে হচ্ছে, তখন আবার মনে করার কারণ আছে এটা বিএনপি জামাত না অন্য পক্ষ থেকেও কিছু কিছু ক্ষেত্রে করা হতে পারে। এখানে উনি উচ্চ পর্যায়ে সব ক্ষেত্রে বেনিফিশিয়ারি তত্ত্ব অ্যাপ্লাই করা ঠিক হবে না, সব ক্ষেত্রে না। এজন্য আমি বললাম কিছু কিছু ক্ষেত্রে এই জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করার কথা বলেছেন, এটা আমার ভালো লেগেছে। আর পাকিস্তানের ভূমিকায় যে মর্মাহত উনি বলেছেন এটা ভালো লেগেছে। আরেকটু স্পষ্ট হতে পারতো বক্তব্যটা আমার কাছে। নিন্দা শব্দটা ব্যবহার নিন্দা বা উনি নিন্দা না হলে উনি অন্তত বলতে পারতেন উদ্বেগ, যাই হোক অ্যাটলিস্ট উনি বলেছেন। হ্যাঁ, ওনাকে এইটুক খুবই পরিপূর্ণ ক্রেডিট না দিলেও অন্তত বলেছেন, তো মানুষের জানার আগ্রহ ছিল ব্যাপারটা। শালীনভাবে কথা বলেছেন, অনেক কিছু ক্লিয়ার করেছেন, যেমন আপনার যুদ্ধাপরাধীদের বিচার করবেন এটা উনি বলেছেন, যদিও এটা আগেও উনি বলেছিলেন, এবারও আবার বললেন, এবার বলাটাও প্রয়োজন ছিল। আরেকটা জিনিস আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, মনিরুজ্জামান ভাইও বলেছে কিছু ইস্যুতে উনি গণভোটের কথা বলেছে। আমি মনিরুজ্জামান ভাইয়ের সাথে 100% একমত যে আপনাদের যদি এতই টেনশন থাকে আপনারা কেয়ারটেকার গভর্নমেন্ট চান কি চান না জনগণকে জিজ্ঞেস করেন। আমার মনে হয় এই যে আমরা এত সহজভাবে বললাম এটা কোনোদিনও আওয়ামী লীগ করবে না, বিকজ আওয়ামী লীগও খুব ভালো করে জানে যে কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে অন্তত 80 to 90% ভোট দিবে। এবং আওয়ামী লীগের যারা নেতা আছে তারাও তো সবাই কেয়ারটেকারের পক্ষে বলেছিলেন সংবিধান সংশোধন বিষয়ক কমিটিতে। একমাত্র আমাদের বর্তমান প্রধানমন্ত্রী চাননি দেখে আমরা পত্রপত্রিকার রিপোর্টে যেটা মনে হয় এটা চেঞ্জ হয়ে গেছে। কাজে এইটা শুনতে ভালো শোনায়, মনে হয় যে উনি একটা অনেক কিছু টাচ করেছেন, কিন্তু আপনি যদি ইম্প্যাক্ট ওয়াইজ বলেন এই ভাষণের কারণে দেশে কি শান্তি আসবে, এই ভাষণের কারণে কি দেশে সংলাপের পরিস্থিতি সৃষ্টি হবে, মানুষের মনে কি পরিপূর্ণ আশাবাদ সৃষ্টি হবে, আমি মনে করি না। আমি মনে করি এই পুরা ব্যাপারটা নির্ভর করে 29 ডিসেম্বর উনি জনগণকে ব্যাপকভাবে জনগণকে সম্পৃক্ত করতে পারেন কিনা।
অহিংসভাবে আন্দোলনটা করতে পারেন মানে কিনা। উনি সেদিন থাকবেন এটি বোঝা যায় যে উনি পল্টনে থাকবেন যে বোঝা যাচ্ছে, এবং কর্মসূচি 29 দিয়েছেন। সবচেয়ে বড় কথা 29 ডিসেম্বর উনাদের কর্মসূচি গভর্নমেন্ট পালন করতে দিবে কিনা। সেই প্রশ্নটা আমি আসলে করতে চাইছিলাম, হ্যাঁ, যদি কারণ উনি আমার- বলছেন কিন্তু যে হোটেল রেস্টুরেন্ট এগুলো খোলা রাখতে হবে, যানবাহনগুলো চলতে দিতে হবে। জি, আমার কেন জানি মনে হয় আর কি, আমি আপনার অফিসে যখন বসেছিলাম অনুষ্ঠান শুরু হওয়ার আগে, ওখানে নিজেরা নিজেরা আলোচনা করছিল আপনার অফিসের বা অন্য কোনো জায়গার লোকজন, মানে ওখানে জটলা থেকে, যে হয়তো দেখা যাবে সরকার নিজেই 27 তারিখ থেকে একটা অবরোধ দিয়ে বসেছে, সকল যানবাহন বন্ধ, সকল ট্রান্সপোর্ট বন্ধ, কোনোভাবেই ঢাকা শহরেই লোক আসতে পারছে না। প্লাস সেনাবাহিনীকে আপনার যেভাবে নামানো হয়েছে, উনি এটার বিরুদ্ধে বলেছেন, সশস্ত্র বাহিনীকে বলেছেন যে আপনারা জনগণের বিপক্ষে দাঁড়াবেন না। এটা আপনার সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে দেখলে এটা আপনার মনে হবে খুবই মানে একটা হয়তো এমন একটা কাজ করেছেন যেটা আইনগতভাবে সিদ্ধ না। আবার আপনি যদি আমাদের গণ আন্দোলনের ইতিহাস দেখেন, গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনের ইতিহাসে এরকম আহ্বান আমরা বিভিন্ন সময় বড় বড় নেতাদের দিতে দেখেছি। আমার মনে হয় সবকিছুর পর ডিপেন্ডস করে যে 29 ডিসেম্বর কর্মসূচিটা, এখন 29 ডিসেম্বর পর্যন্ত গভর্নমেন্ট ওনাকে কর্মসূচি পালন করতে দেওয়ার জন্য ওয়েট করবে, এটা তো উনি আশা করতে পারেন না। এখানে গ্রেফতার হবে, আমার তো মনে হয় এমনকি উনিও গ্রেফতার হলে খুব অবাক হব না আমি, যদি আমার মনে হয় চান্সটা কম। অন্য নেতারা গ্রেফতার হবেন, গভর্নমেন্ট একটা নিজেই অবরোধ দিয়ে কর্মীদেরকে আসতে দেবে না, পুলিশ থাকবে, সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে, সরকারের যে বিভিন্ন সংস্থা আছে, সরকারের যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে তারা থাকবে। তো এটাকে ওভারকাম করে কত লোক জড়ো করতে পারেন, কতটা অহিংসটা রাখতে পারেন, কতটা ডিসাইসিভলি, আজকে আমরা থাইল্যান্ডে দেখছি আপনার প্রবল জনমত সংগঠিত হচ্ছে, বহু মানুষ একত্রিত হচ্ছে, ওই পরিস্থিতি সৃষ্টি কতটা করতে পারেন, এটার উপর আসলে ডিপেন্ড করছে যে 5 জানুয়ারি ইলেকশনে ভাগ্য কি হবে। জেনারেল মনিরুজ্জামান, আপনার কাছে প্রশ্ন, সেনাবাহিনীর প্রসঙ্গটা আসলো, এই কর্মসূচিটি কিভাবে আদৌ সরকার করতে দেবে কিনা সেটি একটি বড় প্রশ্ন, বা করলে সেটির মধ্যে কতটা শান্তিপূর্ণ হবে বা সহিংসতা থাকবে, যেটি আবার সরকার অভিযোগ করে যে বিরোধী দল করছে, সেটি একটি প্রশ্ন। সেনাবাহিনী এই জায়গাটাতে কি রোল প্লে করবে সেটি নিয়েও একটা বড় প্রশ্ন থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি নিজে কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেসে হিয়ারিং হয়েছে, সেখানে আপনি অংশ নিয়েছিলেন, যে দুজন বাংলাদেশি অংশ নিয়েছিলেন তাদের মধ্যে আপনি একজন। আন্তর্জাতিক বিশ্ব গোটা বিষয়টাকে এখন কিভাবে দেখছে? কারণ আমরা লক্ষ্য করছি যে দু একটি ব্যতিক্রম বাদ দিয়ে সবারই তৎপরতা আছে, কিন্তু দু একটি ব্যতিক্রম বাদ দিয়ে সবাই একদিকে আর বাকিরা একদিকে, যে ব্যতিক্রমগুলো আছে সেটি একদিকে। সেখানে আমরা কালকেও মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য শুনলাম, তিনি যোগাযোগ মন্ত্রীর সঙ্গে দেখা করে বলছেন যে বিরোধী দলগুলো যেন তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সে ব্যাপারে সরকারকে উদ্যোগী হতে হবে, এবং যোগাযোগ মন্ত্রী বলেছেন তিনি বা তারা বিষয়টি দেখবেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে এখনো তিনি মনে করেন, যদিও লেট হয়ে গেছে সংলাপ সমঝোতার বিষয়ে রাজনৈতিক দলগুলো, বাট একটা সবার অংশগ্রহণমূলক নির্বাচন যুক্তরাষ্ট্র চায়, সেটি আরেকবার উচ্চারণ করেছেন। তো আপনি তো কংগ্রেসের হিয়ারিং ও পার্টিসিপেট করেছেন, সেখান থেকে আপনি যদি আমরা ফার্স্ট হ্যান্ড একটু কিছু শুনি আপনার কাছ থেকে। কংগ্রেসে অনেকদিন পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে বা বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উপরে এটা একটা হিয়ারিং হয়েছে। এটা কংগ্রেসের আলোচনার বিষয়ে যদি আমরা দেখি তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং কিছু কিছু বিশেষ ক্ষেত্রে এই ধরনের তারা পদক্ষেপ নিয়ে থাকে। আমরা সেখানে গিয়ে লক্ষ্য করেছি যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু নয়, বেশ কিছু দেশ, পশ্চিমা বিশ্ব সহ অনেক দেশে বড় ধরনের উদ্বেগ রয়েছে। তারা যেটা মনে করছেন যে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ ছিল এবং এখনো আছে, কিন্তু দ্রুত এটা যে পরিস্থিতি যেভাবে অবনীত হচ্ছে তাতে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে চলে যাচ্ছে, এবং এই ধরনের অস্থিতিশীলতা যদি বাংলাদেশে চলতে থাকে, রাজনৈতিক অচলাবস্থা যদি বাংলাদেশে চলতে থাকে, তাহলে বাংলাদেশের যে সম্ভাবনাগুলো ছিল সেগুলো তো ক্ষুণ্ণ হবেই, বরং দেখা যাবে এখানে যে ধরনের একটা নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টি হবে, এটা শুধু বাংলাদেশের জন্য নয়, একটা আঞ্চলিক নিরাপত্তার উপর একটা বড় ধরনের হুমকি হয়ে আসতে পারে। এক্ষেত্রে তারা বিশেষ করে উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের যে নিরাপত্তা অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে তার থেকে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হবে। বিশেষ করে 1914 সালে যখন আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রস্থান করবে, তখন এই অঞ্চলে যে ধরনের একটা শূন্যতা সৃষ্টি হতে পারে 2014 সালে, সেই শূন্যতার সময় যদি বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে এটা একটা বড় ধরনের ক্ষতিকারক একটা পরিস্থিতি দিকে বাংলাদেশ এবং এই অঞ্চল চলে যেতে পারে। এই কারণে তারা তাদের উদ্বেগের কারণে বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে তারা এই পরিস্থিতি বিশ্লেষণ করে জানার চেষ্টা করেছেন, এবং তারা এটা করেছেন বাংলাদেশের বন্ধু হিসাবে। আমরা এখানে বর্তমান পরিস্থিতি থেকে দুটো জিনিস আমি বলতে চাই, যে এটা শুধু একটা রাজনৈতিক সংকট নয়,
বাংলাদেশ অবশ্যই একটি রাজনৈতিক সংকটের এবং গভীর সংকটের ভিতরে চলে গেছে, কিন্তু আমি মনে করছি যে গভীর রাজনৈতিক সংকট ছাড়াও এটা একটা জাতীয় নিরাপত্তার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই নিরাপত্তার কারণে যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশ এমন একটা পরিস্থিতির দিকে দ্রুত চলে যাচ্ছে যেখানে জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এখানে মানুষ এবং তার নিরাপত্তা, তার পরিবারের কোনো নিরাপত্তা থাকছে না। বাংলাদেশে অস্থিতিশীলতার কারণে বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা সেটা একটা হুমকির মুখে পড়তে যাচ্ছে। এখানে অর্থনৈতিক নিরাপত্তা প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে, অবকাঠামো নিরাপত্তা প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এছাড়া আমরা দেখছি যে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে একটা বিচ্ছিন্নতার দিকে চলে যাচ্ছে। আমরা বন্ধুহীন হয়ে পড়ছি। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউ যে সকল তারা রেজলিউশন তাদের পার্লামেন্টে পাশ করেছে, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের ব্যাপারে তারা উদ্বেগই শুধু প্রকাশ করে নাই, একই সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর তারা একটা অনাস্থা প্রকাশ করেছেন। যার কারণে দেখা যাচ্ছে বাংলাদেশের 5 তারিখে যে ইলেকশন আমরা করতে যাচ্ছি, তাতে বিশ্বের প্রধান দেশগুলো কোনো জায়গা থেকে পর্যবেক্ষক আসছে না। এর কারণে এটা আমরা বুঝতে পারছি যে এই ধরনের নির্বাচন হওয়ার আগেই এই নির্বাচনের যে বৈধতা, সেই বৈধতা নিয়ে পশ্চিমা বিশ্বে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং তারা এটাকে বৈধতা দিতে তারা অপারগতা প্রকাশ করেছেন। এই কারণে বোঝা যাচ্ছে যে আমাদের যে নির্বাচনের দিকে আমরা 5 তারিখে এগিয়ে যাচ্ছি, কিন্তু তারা কি করতে পারে? তারা হয়তো বৈধতা, কারণ অতীত এরকম বাংলাদেশে নির্বাচন হয়েছে, তারপরে তো সেরকম কোনো উদ্যোগ দেখা যায়নি যে তারা এটি বৈধতা দিচ্ছে না, কিন্তু তার অ্যাকশন হিসেবে তারা কি করতে পারে বা কি করে? গতবার করেছিল, গত ইলেকশনের সময় তো আমরা জাতিসংঘের একটা রেজলিউশন শুনেছিলাম, মনে আছে যে পিস কিপিং ফোর্সে বাংলাদেশের যে অংশগ্রহণ সেটা বাধাগ্রস্ত হতে পারে। রাইট না, ওটা করেছিল। পরে তারা বলেছিল এই ধরনের আমরা কথা বলি না, চিঠিটা আমরা দেই নাই, তারা এটাতে তারা অস্বীকার করেছিল। কিন্তু তারানকোর যে মিশনটা হয়ে গেছে, এই মিশনের পরে আমরা জেনেছি যে এই রিপোর্টটা জাতিসংঘের মহাসচিবের কাছে তারা জমা দিয়েছেন এবং আজকের পত্রিকায় আমরা যেটা দেখতে পেরেছি যে এটার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদও এই ব্যাপারে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কাজেই তারান কমিশনের যে কর্মকাণ্ড সেটা সম্পূর্ণভাবে থেমে যায় নাই, এই কর্মকাণ্ড আরো কিছুদিন হয়তো চলবে। এখানে রাশিয়ান অ্যাম্বাসেডারের সঙ্গে দেখা করেছিলেন, দেখা করেছিলেন, ভারতীয় হাই কমিশনের সাথে দেখা করেছিলেন এবং নিউ ইয়র্কে ফেরত গিয়ে তার রিপোর্ট জমা দেওয়ার পরে যদি এটা আবার আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে তার এই যে পদক্ষেপগুলো জাতিসংঘ নিচ্ছে এটা সম্পূর্ণভাবে এখনো থেমে যায় নাই। আন্তর্জাতিক বিশ্ব যেটা করতে পারে যে আমাদেরকে তারা আমাদের সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন উদ্যোগী ভূমিকা নিয়ে আমাদেরকে এখন পর্যন্ত তারা উৎসাহ দিচ্ছেন, কিন্তু উৎসাহ এক পর্যায়ে গিয়ে হয়তো তারা মনে করতে পারেন যে উৎসাহ দিয়ে হয়তো আর কাজ হবে না, তখন তারা হয়তো ভিন্ন মতের চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার জন্য চিন্তা করতেও পারেন। আপনি জানবেন যে নিউ ইয়র্ক টাইমসে কিছুদিন আগে একটা এডিটোরিয়াল ছাপা হয়েছিল যেখানে তারা এমনকি বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা, স্যাংশন দেওয়ার কথা উল্লেখ করেছিল। কাজেই আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ধরনের আলাপ আলোচনা হচ্ছে সেটা কিন্তু থেমে নাই, তবে এবার অনেক বেশি সরব, অন্যান্য আমাদের আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বেশ সরব। গণমাধ্যম এবং আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে পশ্চিমা বিশ্বে, তারা অনেক উদ্যোগী এবং সরব, এবং বিশেষ করে এই কারণে যে আমরা যে ধরনের একটা সমস্যার দিকে এগিয়ে এসেছি, সেই সমস্যা আমাদের আসিফ যেভাবে বললেন যে অন্যান্য যে কোনো বারের চাইতে অনেক বেশি গভীর এবং সংকটময়। আমি ডক্টর আসিফের কাছে যাবার আগে আরেকটা প্রশ্ন, যেটি সেনাবাহিনীর প্রসঙ্গটা তুললাম, আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনী এখন শীতকালীন মহড়ায় আছে, অন্যদিকে ইলেকশনের ডিউটিতে তাদের যাবার কথা 26শে ডিসেম্বর থেকে, কিন্তু এখন তাদেরকে দেখা যাচ্ছে হাইওয়েগুলোতে আছে, বিভিন্ন শহরে তারা টহল দেয়। তো এটি কি কারণে বা কিভাবে হতে পারে বলে আপনার কাছে মনে হয়? এবং যেটি বিরোধী দলীয় নেত্রীও কালকে সেনাবাহিনীর উদ্দেশ্য এক ধরনের পরোক্ষভাবে আবেদন জানিয়েছেন যে জনগণের বিরুদ্ধে যেন তারা না যায়, এবং সেখানে তিনি পিলখানার কথা স্মরণ করেছেন, 5ই মে শাপলা চত্বরের কথা স্মরণ করেছেন। এটা নিয়ে অন্যান্য যে কোনো নাগরিকের মতো আমিও সংশয়ে আছি যে সেনাবাহিনী বর্তমানে কি ভূমিকায় আছে। এই কারণে যে পত্রিকা আমরা যেটা দেখতে পেরেছি যে যারা শীতকালীন মহড়াতে আছে বা প্রশিক্ষণে আছে, এবং ইলেকশন কমিশনের শীতকালীন মহড়ায় কি হয় সেটি তো আপনি যেহেতু প্রাক্তন সেনা কর্মকর্তা হিসেবে আপনার জানার কথা। শীতকালীন মহড়াতে বর্তমানে যে কাজ তারা করছেন এটা শীতকালীন মহড়ার ভিতরে বা প্রশিক্ষণের ভিতরে কোনোভাবেই পড়তে পারে না। এবং আমরা জানি যে নির্বাচন কমিশন তাদের 26 তারিখ থেকে তাদের কাজে নিয়োজিত হওয়ার জন্য তারা বলেছেন।
তো এই পর্যায়ে বর্তমানে যে তারা দায়িত্ব পালন করছেন, এটা কার পক্ষে এই দায়িত্ব পালন করছেন এ ব্যাপারে সঠিকভাবে জনসমক্ষে এখন পর্যন্ত সরকার বা সেনাবাহিনী আইএসপিআর কিছু পরিষ্কার করে বলেন নাই। বাট আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন রাস্তায় বা হাইওয়েতে যে ধরনের দায়িত্ব পালন করছেন, এটা শীতকালীন মহড়া বা প্রশিক্ষণের ভিতরে পড়ে না। আমি আশা করব যে ব্যাপারে সরকারের পক্ষ থেকে বা সেনাবাহিনীর আইএসপিআর পক্ষ থেকে একটা পরিষ্কার ধারণা দিলে এ ধরনের সংশয় হয়তো জনমনে দূর হবে বা এই ধরনের কোনো সন্দেহ থাকবে না। আসিফ নজরুল। জি, আমি সেনাবাহিনী প্রসঙ্গে একটু বলি। দেখেন, বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আমাদের একটা স্পেশাল প্রাইড আছে। এই প্রাইডটার খুবই রিজনেবল একটা কারণ আছে। সেটা হচ্ছে এই সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা অবিস্মরণীয় গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী। আপনি জানেন যে এখানে আপনার দুইটা, মনিরুজ্জামান ভাই আরো ক্লিয়ারলি বলতে পারে, দুইটা মানে শর্ট কোর্সের মাধ্যমে দুইটা কোর্সে বিভিন্ন অফিসারদের রিক্রুটমেন্ট পর্যন্ত হয়েছে 9 মাসের সময়ের মধ্যে, এবং তারা পরবর্তীকালে সেনাবাহিনীতে ছিলেন আর কি। এবং আমাদের মুক্তিযুদ্ধে সেনাবাহিনী বিভিন্ন সেক্টর কমান্ডার এবং তাদের আন্ডারে যেসব সেনাবাহিনীর সদস্যরা আছেন, ওনারা যে অসীম সাহসী ভূমিকা রেখেছেন, এইরকম সুযোগ আপনার পৃথিবীর অনেক সেনাবাহিনীর হয়ও না। হ্যাঁ, এবং ভূমিকাও অনেক সেনাবাহিনী পালন করতে পারে না। ফলে হয় কি, আমরা কিন্তু সেনাবাহিনীকে ওইভাবে দেখি না যে সেনাবাহিনী আছে, ঠিক আছে, খুবই একটা রেজিমেন্টেড ফোর্স, ওনারা কি করছে আমাদের জানা দরকার নাই। আমাদের একটা জানার আগ্রহ থাকে, অন্য যা কিছুই হোক, যে ওনারা যে রাজপথে আপনার ট্রাফিক পুলিশের মতো দায়িত্ব পালন করছেন, এই দায়িত্ব পালন কি ওনারা নির্বাচন কমিশনের নির্দেশে করছেন? নির্বাচন কমিশন কি ওনাদের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করার নির্দেশ দিতে পারে? এটা কি নির্বাচন কমিশনের কাজ? নির্বাচন কমিশন বলেছে যে তাদের বাজেট থেকে এখন তারা কি করছে সেটি যাবে না 26 তারিখ থেকে। আমি সরি, আমার মনে হয়, আমি যেটা মনে করতে পারি, সরকারি নীতি নির্ধারকদের কেউ কেউ বলেছেন যে নির্বাচন কমিশনের কথায় তারা কাজ করছে। আমি সেটা বাদ দিই, তাদের তো ক্লিয়ার করতে হবে তারা এই কাজটা কার ইনস্ট্রাকশনে করছে বা কেন করছে আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যে সিকিউরিটি কনসার্নের কথা, মনিরুজ্জামান ভাই অনেক বড় সিকিউরিটি এক্সপার্ট, উনি আমার চেয়ে অনেক ভালো বুঝেন। কিন্তু আমার কাছে মনে হয় কি, দেশের ভিতরে যে সিকিউরিটি কনসার্ন, এটা আমাকে আরো বেশি পীড়িত করছে। দেখেন, আমরা আফ্রিকাতে যে বিভিন্ন ফেইল্ড স্টেট আছে, সেখানে আমরা দেখেছি আপনার সেখানে যে জাতিগত বিভেদ আছে, উপজাতিগত বিভেদ আছে, রেশিয়াল যে কনফ্লিক্ট আছে, এটার একটা সুযোগ বাইরের বিভিন্ন পরাশক্তি, বিভিন্ন প্রতিবেশী শক্তি, বিশেষ করে পরাশক্তিরা নিয়েছে, যাদের আফ্রিকার দেশগুলোর খনিজ সম্পদ, আফ্রিকার দেশগুলোর যে বনজ সম্পদ, আফ্রিকার দেশগুলোর যে প্রাকৃতিক সম্পদ, সেগুলি নানাভাবে তারা এক্সপ্লয়েট করার চেষ্টা করেছে। এবং এই জিনিসটা যখন বাংলাদেশের ক্ষেত্রে আমরা সম্ভাবনা শুনতাম যে বাংলাদেশকেও এক্সপ্লয়েট করার পরিকল্পনা কারো কারো আছে, কোনো কোনো আন্তর্জাতিক মহলের আছে, এবং আমরা আফ্রিকাতে যেমন দেখেছি আন্তর্জাতিক মহলের সাথে গাঁটছড়া বেঁধে একদল কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, দেশেরই জনগণ কাজ করে, একদল কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, এরকম গোষ্ঠী বাংলাদেশে জন্ম হতে পারে, এই ধরনের আশঙ্কা আমরা শুনতাম। সবকিছুর পর আমার কাছে মনে হতো কি, না, যত কিছুই হোক আমাদের এখানে তো আর জাতিগত বিভেদ করানো সম্ভব না। আমরা সবাই এক ভাষায় কথা বলি, একই রকম ভাবে, মোটামুটি ম্যাক্সিমাম মানুষ, আমি পাহাড়ি জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ম্যাক্সিমাম মানুষ একই ভাষায় কথা বলি, একই খাবার খাই, একই পোশাক পরি, একই রবীন্দ্রসঙ্গীত শুনি, একই নজরুল গীতি শুনি। তখন আমার কাছে মনে হতো এই বিভেদ বাংলাদেশের মধ্যে হুটুটুটসে বিরোধ ঘটানো সম্ভব না। কিন্তু আজকে এইটাকে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এবং এটাকে অপব্যাখ্যা দিয়ে, সেটা আমার জন্য সবচেয়ে ভীতিকর ব্যাপার। আজকে বেগম জিয়া একটা কথা বলেছেন, আপনি যেটা বলেন, বেগম জিয়া বলার আগে আমি নিজেও বলতাম, এই যে যুদ্ধ অপরাধীদের বিচার ইস্যুটা, এটা ইলেকশন পর্যন্ত টেনে আনা হলো কেন? আপনি যুদ্ধ অপরাধীদের বিচার করবেন, আপনি তো ক্ষমতা আসছেন 5 বছর আগে, ট্রাইব্যুনালের তো 5 বছর লাগার কথা না, ট্রাইব্যুনাল গঠন করতেই 1 থেকে 1.5 বছর সময় নিলেন কেন? খুবই সরল ভাবে বলি, একদম সত্যি প্রশ্ন, প্রথম দিন থেকে আমি সেটা তো আবার নিয়েছে, নিলেন কেন? না নেওয়ার চাইতে তো নেওয়া ভালো, সেই অর্থে নিয়েছেন। আমি তো প্রথম দিন থেকে এই সন্দেহই করতাম যে, শোনেন, আপনি যদি যুদ্ধ অপরাধী বিচার ইস্যু নিয়ে, এখানে আমরা আলোচনাই করতাম না যদি ফেয়ারলি ইলেকশনটা হয়ে যেত। যেহেতু আমরা দেখছি যুদ্ধ অপরাধীদের বিচার ইস্যুটাতে ইলেকশনের সাথে সম্পর্কিত করা হচ্ছে, এই সরকারের আমলে যারা বিভিন্নভাবে সুবিধা প্রাপ্ত হয়েছেন তাদের অনেকেই আপনারা অনেক জায়গায় বলছেন যে আমাদের ইলেকশন কি এখন মেইন ইস্যু? আমাদের অনেক বড় ইস্যু হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, এটা অনেক মোর ইম্পর্টেন্ট ইস্যু। ওই আর্গুমেন্টের জবাব আমি দিব, কিন্তু আমার কথা হচ্ছে কি, যখন আমরা দেখি ইলেকশন পিরিয়ডে এই ডিবেটটা নিয়ে আসা হয়েছে এবং একটা ফেয়ার ইলেকশন থেকে জনগণকে যে বঞ্চিত করা হচ্ছে, এই ডিবেটটা, এই সমালোচনার থেকে দৃষ্টি সরিয়ে ওই জায়গায় নেওয়া সম্ভব হচ্ছে, তখন আমি প্রশ্ন তুলি, আপনি এত সময় তাহলে কেন নিয়েছেন? আসলেও এই দুইটা ইস্যুকে সম্পর্কিত করার জন্য, আসলেও একদল লোককে বুঝিয়ে বা একদল লোককে বিভিন্নভাবে প্রভাবিত করে এগুলি বলানোর জন্য বা বিশ্বাস করানোর জন্য, ইলেকশন তো অত ইম্পর্টেন্ট ইস্যু না, ইলেকশন তো কিছুদিন পরেও হবে, কিন্তু আমাদের জন্য মেজর ইস্যু হচ্ছে এখন যুদ্ধ অপরাধী বিচার হচ্ছে। আমি আপনাকে আর্গুমেন্টের দুর্বলতার কথাটা বলি। দেখেন, এটা আমি অনেকবার বলেছি, আবার বলি, দেখেন, আপনি আমাদের যতগুলা কনস্টিটিউয়েন্ট ইনস্ট্রুমেন্ট আছে, এই স্বাধীনতার ঘোষণাপত্র, প্রভিশনাল কনস্টিটিউশন, আমাদের গণপরিষদ বিধেয়ক, সব যদি দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের প্রধানতম চেতনা হচ্ছে গণতন্ত্র।
গণতন্ত্রের প্রধানতম স্তম্ভ হচ্ছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। যদি জনগণের ভোটাধিকারের ভিত্তিতে এটা সরকারি গঠিত না হয় তাহলে তো গণতন্ত্র বলে আর কিছু থাকে না, অর্থাৎ আপনি গণতন্ত্রের প্রাইমারি ডেফিনেশনই পড়ে না। তো এখানে আপনি গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনার স্তম্ভ হচ্ছে স্বাধীন এবং স্বচ্ছন্দভাবে জনগণ ভোট দিবে, সেটা কাউন্টেড হবে। এটা কাউন্টেড হয় না দেখেই, হয় নাই দেখে আমরা বর্বর পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। এই একই জিনিস এত বছর পর একটা ভিন্ন মাত্রায় বাংলাদেশে হতে যাচ্ছে, এত বড় মুক্তিযুদ্ধের চেতনা লঙ্ঘন হচ্ছে, এই দিকটা কেউ দেখছে না। বলতে চাচ্ছে যুদ্ধ অপরাধীর বিচার হচ্ছে, এখন আমাদের অন্য কোনো কিছু চিন্তা করা দরকার নেই। যুদ্ধ অপরাধীর বিচার আমাদের অবশ্যই করতে হবে। যুদ্ধ অপরাধীর বিচার করার সাথে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্ক আছে। মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। তো ন্যায় বিচারের একটা কম্পোনেন্ট হচ্ছে আপনি ন্যায় বিচার করতে হলে যুদ্ধ অপরাধীর বিচার করতে হবে। বাট ওইখানেই শুধু থামলে হবে না, আপনাকে সাগররুনি হত্যাকাণ্ডেরও বিচার করতে হবে, এতগুলা যে গুম হয়েছে এটার বিচার করতে হবে, বিএনপি আমলে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে সেটা বিচার করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আবু বকর মারা গেছে সেটার বিচার করতে হবে, বিশ্বজিতের যে হত্যাকাণ্ডের বিচার করলেন আপনি এটাকে কমপ্লিট করতে হবে। না আমি শেষ করি, আপনাকে এটা কমপ্লিট করতে হবে। আপনি ট্রায়াল কোর্টে করেছেন, তারপরে হাইকোর্ট আছে, তারপর আপিলেট ডিভিশন আছে, তারপর প্রেসিডেন্টের ক্ষমা পর্যায়ে আছে, কমপ্লিট করতে হবে। আপনাকে কমপ্লিট করার সময় শেষ হয়ে যায়নি, সবগুলো জিনিস তো বলতে হবে। আমি যখন বলবো মুক্তিযুদ্ধের চেতনা, আমার বলতে হবে আজকে 10 একর জমির মালিক যে ছিলেন উনি 2000 একর জমির মালিক হয়েছেন। 10 একর জমির মালিক 2000 একরের মালিক কিভাবে হয় 5 বছরে? আজকে যে লোক সাইকেল কেনার পয়সা ছিল না সে 3টা গাড়ি কিভাবে চালায়? দুর্নীতি করা মুক্তিযুদ্ধের চেতনার লঙ্ঘন না? আপনাকে প্রমাণ দেখাই দিচ্ছি। আপনি আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি খুলে দেখেন, ওইখানে সবচেয়ে বেশিবার যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে মানুষে মানুষে অর্থনৈতিক সাম্য, মানুষে মানুষের সামাজিক সাম্য, সকল প্রকার বঞ্চনা থেকে মানুষের মুক্তি, সকল প্রকার সবচেয়ে বড় চেতনা। আপনি যদি বঙ্গবন্ধুর ভাষণ দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি বঙ্গবন্ধুর ভাষণ দেখেন গণপরিষদ বিতর্কের সময়, উনি কি প্যাশনেটলি বলতেন যে কিছু লোক সম্পদ কুক্ষিগত করে রাখবে, লোকের হক লুটে খাবে, এটা কোনো মতেই আমি বাংলাদেশে হতে দিব না। তাহলে এটা মুক্তিযুদ্ধের চেতনা অনেক বড় লঙ্ঘন। তা আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন ভাই, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনায় যে ডেফিনেশন নির্মাণ করে গেছে, স্বাধীন এবং স্বচ্ছন্দ মানে ভোটাধিকার, মানুষের স্বাধীনভাবে মতামত প্রকাশ করার অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার, সমাবেশ করার অধিকার, মতামত পেশ করার অধিকার, মানুষকে লুণ্ঠন করা থেকে দেশকে মুক্ত করার অধিকার, এগুলো আপনি কিছুই বলবেন না। অন্যান্য হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, এগুলো আপনি কিছুই বলবেন না। আপনি 100টা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব যেটাও পালন করা উচিত সেই দায়িত্ব পালন হচ্ছে দেখে আপনি বলেন বাকি 99টা দায়িত্বগুলি মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপার না, এই একটা দায়িত্ব চেতনার ব্যাপার। এই যে ন্যারো ভাবে মানুষকে, কিছু মানুষকে যে কথা বলানো, কিছু মানুষকে বিশ্বাস করানো, এটা আওয়ামী লীগ সাকসেসফুলি করতে পেরেছে এবং এই সাকসেসফুলি করতে পারাটা দেশের জন্য ভালো হয় না। বুঝছেন? ছোট একটা প্রশ্ন আপনার কাছে, যেহেতু বিশ্বজিতের প্রসঙ্গটা আপনি জানেন, এখন সোশ্যাল মিডিয়াগুলোতে আপনাকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, যে কি হচ্ছে আপনি আগে বলেন। সেটি হচ্ছে যে আপনি একসময় টেলিভিশনে বলেছিলেন যে আপনি লিখে দিতে পারেন যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার এই সরকারের আমলে হবে। হয়েছে, বিচার হয়েছে, ট্রায়াল কোর্টে হয়েছে। ওটা ট্রায়াল কোর্টে আমি আপনাকে আইনের ছাত্র হিসাবে বলি, একটা বিচারে বাংলাদেশে 3টা ফেজ থাকে। একটা হচ্ছে ট্রায়াল কোর্ট, ট্রায়াল কোর্টে মৃত্যুদণ্ড হলে হাইকোর্টে ম্যান্ডেটরি ওটা যাবে, হাইকোর্টে যেহেতু মৃত্যুদণ্ডের কেস এটা ম্যান্ডেটরিলি অ্যাপিলেট ডিভিশনে যাবে। যারা আজকে আমার সমালোচনা করছেন এবং এটা লিখছেন, আমি বলেছি লিখে দিয়েছিলাম বিশ্বজিৎ হত্যা মামলার বিচার এই সরকার আমলে হবে না। তাদের কাছে আমার বিনীত প্রশ্ন, বিচার কি হয়েছে? যদি আপনারা বলেন বিচার হয়েছে, তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, যখন বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার ট্রায়াল কোর্টে হয়েছিল, তারপর বিএনপি আমলে এটা বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছিল, তখন সবাই আপনারা বলেন নাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, তো তখন আপনার ট্রায়াল কোর্টে বিচার হয়েছে, তারপর আপনারা বলছেন বিচার হয় নাই। তাহলে এখন ট্রায়াল কোর্টে বিচার হয়েছে, আপনি বলছেন বিচার শেষ হয়ে গেছে। বাংলাদেশে বহু উদাহরণ আছে, ট্রায়াল কোর্টে যে রায় সেটা হাইকোর্টে চেঞ্জ হয়, আপিলেট ডিভিশনে চেঞ্জ হয়। এবং আপনি এই মামলাতে দেখেন একজন যে ফাঁসির আসামি, যে ফাঁসির দণ্ড পেয়েছে ছাত্রলীগের কর্মী, সে বের হয়ে বলেছে আমার কিছুই হবে না। তো এটা বিচার কমপ্লিট হয়ে গেছে? আরো কথা আছে, শেষ হয় নাই। সমস্ত বিচারের পরে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমা নামে একটা ভয়ঙ্কর জিনিস আছে, যেখানে আমরা দেখেছি যে তাহেরের যে পরিবার, যারা একটা বাথরুমে ঢুকে একটা জীবন্ত মানুষকে টুকরা টুকরা করে পিস করে নদীতে ফেলে দিয়েছে, বিপ্লব নাম তাহেরের যে ছেলে, তাকে পর্যন্ত প্রেসিডেন্ট ক্ষমা করে দিয়েছে। এখন আপনি কি বলবেন তাহের হত্যাকাণ্ডের বিচার হয়েছে? তো ভাই বিচার কি আমলে হয়ে গেছে? বিচার যদি আপনারা যদি মনে করেন বিচার এই আমলে হয়ে গেছে, ট্রায়াল কোর্টের মাধ্যমে বিচার শেষ হয়ে গেছে, তাদের ফাঁসিটা শেষ হয়ে গেছে, আমি আপনি শেষ করি জিল্লুর আরেকটা কথা। এই ধরনের কথা আমরা কেন বলি টক শোতে? নিশ্চয়ই আপনার মনে কেন বলি? হতাশার থেকে বলি। আবু বকর হত্যাকাণ্ডের বিচার হয়েছে, নাটোরে নরসিংদীতে যেসব মেয়ররা মারা গেছে, জনপ্রতিনিধিরা মারা গেছে, তাদের হত্যাকাণ্ডের বিচার হয়েছে। ছাত্রলীগ বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, এগুলো বিচার হয়েছে। দেখেন একই কাণ্ড কিন্তু ছাত্রদল ও বিএনপি আমলে করতো, এখন আওয়ামী লীগ থেকে ছাত্রলীগের কথা বলছি। যখন কোনোই হত্যাকাণ্ডের বিচার হয় না, তখন একটা হত্যাকাণ্ডের বিচার হবে এটা আমি কনফিডেন্ট ফিল করবো কেন? কোন হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না এবং হত্যাকারী হিসেবে প্রমাণিত লোককে প্রেসিডেন্ট ছেড়ে দিচ্ছেন।
তখন আমি তো বলবোই, এক্সপ্রেশন হিসেবে বলবো এটাও বিচার হবে না। তারপরে আমি একটা কথা বলি, তারপরে ট্রায়াল কোর্টে যেটুকু বিচার হয়েছে ফার্স্ট ফেজ 3/1 বিচার যে হয়েছে, এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। জেনারেল মনিরুজ্জামান, আমি আবার একটু হিয়ারিং এর প্রশ্নে যাই। সেখানে এই মানবতা বিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে কোনো প্রসঙ্গ আলোচনায় এসছে কিনা, আপনারা কি বলেছেন বা অন্যরা কি বলেছে, যদি আপনি একটু। এখানে প্রশ্ন এসেছিল কংগ্রেস ওমেনদের কাছ থেকে যে এই বিচার সম্বন্ধে তারা জানতে চেয়েছিলেন, উদ্বেগ প্রকাশ করেছিলেন। বাংলাদেশি আমরা যে দুজন ছিলাম, আমরা বলেছিলাম যে এই বিচারের ব্যাপারে জনমনে একটা বিরাট সমর্থন রয়েছে। বাংলাদেশিরা চায় যাতে এই বিচার হোক, যাতে এই ধরনের একটা ঐতিহাসিক ক্লোজারের দিকে আমরা যেতে পারি এবং বিচারটা যাতে সম্পন্ন করা যায় সে বিষয়ে সর্বস্তরে বাংলাদেশের সমর্থন আছে। তবে একই সাথে আমরা এটাও মনে করি যে বিচারটা যাতে একটা সুষ্ঠুভাবে হয়, স্বচ্ছভাবে হয় এবং আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচারটা সম্পন্ন করা যায়, যাতে এটা নিয়ে পরবর্তীতে কোনো বিতর্ক না সৃষ্টি না হয়। তবে আমরা এটা বারবার জোর দিয়ে বলেছি যে এই বিচারের জন্য বাংলাদেশের সর্বস্তরে জনসমর্থন আছে এবং তারা চায় যে এই বিচারটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। আমি আসিফের কথা ধরে আবার একটু ফিরে আসতে চাই। সেটা হচ্ছে যে অনেক বিভিন্ন রকম চালাকি করে নির্বাচন করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে সরকারের পক্ষ থেকে এমন সব পদক্ষেপ নেওয়া হচ্ছে যেটা জনমনে শুধু উৎসাহ বা উদ্বেগ না, এক ধরনের কৌতুক সৃষ্টি হচ্ছে। যেটা জাতীয় পার্টির চেয়ারম্যানকে নিয়ে করা হচ্ছে, তাকে হাসপাতালে আটকে রাখা হচ্ছে, আবার তিনি গলফ খেলছেন, আবার তারা কেউ কেউ বলছে নির্বাচনে অংশগ্রহণ করছে, কেউ বলছে করছে না। তো এই ধরনের যে বিভিন্ন রকম যে পন্থা নিয়ে একটা নির্বাচনের দিকে যাচ্ছে, সেটা শুধু একটা প্রহসনমূলক নির্বাচনই নয়, অনেকের মনে এটা একটা হাস্যকর নির্বাচন যেটা কোনো অর্থ বহন করে না। আমরা কদিন আগে গতকালকে দেখেছি যে অর্থমন্ত্রী স্বয়ং নিজে বলছেন যে এটা তো কোনো নির্বাচন হচ্ছে না, যেহেতু এখানে প্রধান বিরোধী দল অংশগ্রহণ করছে না। কাজে সরকারের পক্ষ থেকে এই ধরনের কথা শোনা যাচ্ছে। এখানে আমরা ইকোনমিস্টে গত সপ্তাহে একটা আর্টিকেল প্রকাশ করেছে, যেটা শিরোনাম ছিল যে আওয়ামী লীগ বা সরকার জিতবে, বাংলাদেশ হারবে। বেগম জিয়াও কালকে উদ্ধৃত করেছেন। তবে আমি যেটা বলতে চাই, এখানে সরকার বা আওয়ামী লীগ জিতবে এবং সরকার এবং আওয়ামী লীগ হারবে। এই কারণে যে স্বল্পমেয়াদী কারণে হয়তো সরকার মনে করতে পারে যে তারা জিতে যাচ্ছে এ ধরনের একটা এক দল নির্বাচন, একতরফা নির্বাচন করে। কিন্তু মনে রাখবেন যে বাংলাদেশের জনগণ কিন্তু গণতন্ত্র ভালোবাসে এবং তারা বোঝে তাদের যে ভোট হরণ হয়ে গেল এটা তারা কোনোভাবে মেনে নিতে পারবে না। এবং তারা মনে রাখবে যে দল আওয়ামী লীগের মতন বড় একটি রাজনৈতিক দল, যারা গণতন্ত্রের একটা ফাউন্ডেশনের উপর সৃষ্টি হয়েছিল, তারা যে গণতন্ত্রকে এইভাবে হত্যা করবে এটা জনমনে কোনো সময় স্বীকৃতভাবে তারা মেনে নিতে পারবে না। এবং আমরা দেখেছি যে 154 জন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়ে গেলেন, সেখানে যে 5 কোটি মানুষের ভোট চলে গেল, এই উত্তরটা কে দিবে? এই উত্তর তো একদিন না একদিন আওয়ামী লীগকে জনগণের কাছে সামনে এটা দিতে হবে। এবং এটাও মনে রাখবেন যে একটা মনে রাখেন যে জনগণ 75 সালের পূর্বে আওয়ামী লীগের যে চরিত্র বা যে কর্মকাণ্ড ছিল, যে বাকশাল কায়েম করেছিল গণতন্ত্রকে হত্যা করে, সেটা কিন্তু এই কালিমা মুছতে আওয়ামী লীগের 20 বছর সময় লেগেছিল। আমি সেই পয়েন্টে আসছি। এবং সেইখান থেকে আওয়ামী লীগ যে পর্যায়ে আবার অনেকটা হলেও তারা এটাকে জনমন থেকে মুছে দিতে চেষ্টা করেছিল, সেই জায়গাতে আবার আওয়ামী লীগ ফিরে যাচ্ছে। যেই নতুন প্রজন্ম আওয়ামী লীগকে বিশ্বাস করেছিল যে তারা গণতন্ত্রের পথে থাকবেন এবং তারা সেই ইতিহাসকে হয়তো পুরোপুরি জানেও না, সেই প্রজন্মের কাছে আওয়ামী লীগের চেহারা নতুন করে আবার ধরা দিচ্ছে, প্রকাশ পাচ্ছে যে এই দল গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ক্ষমতা তারা বারবার হরণ করে, তাদের ভোটের অধিকার কেড়ে নেয় এবং তারা গণতন্ত্র হত্যা করে এক ধরনের ক্ষমতায় তারা টিকে থাকতে চায়। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে আপনাকে, যে সরকারের দিক থেকে বলছেন, এটি প্রধানমন্ত্রী বলছেন, মন্ত্রীরা বলছেন, সরকারি দল বা জোটের 14 দলের নেতারা বলছেন যে এরপরে যদি কোনোদিন বিএনপি ক্ষমতায় আসে বা বিএনপি জামাত গোষ্ঠী ক্ষমতায় আসে, তাহলে দেশটি পাকিস্তান হয়ে যাবে বা এই দেশে জঙ্গিবাদের উত্থান হবে, আবার যেটি 2004, 5, 6 ওই সময়টাতে ছিল। সো আপনি তো যেহেতু সিকিউরিটি নিয়ে কাজ করেন, এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় যে এখানে জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা বাড়তে পারে এবং সেটি দেশের নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে? এটা খুবই একটা সস্তা পলিটিক্যাল স্লোগান। এই কারণে যে বর্তমান সরকার জঙ্গি বিরোধী অনেক কার্যকলাপ সুষ্ঠুভাবে পালন করেছেন, তার জন্য তাদেরকে সাধুবাদ দিতে হবে। কিন্তু 2001 সাল থেকে
7 সাল পর্যন্ত বা 6 সাল পর্যন্ত বিএনপি শাসনামলে তাদের যে জঙ্গিবাদ বিরোধী যে কর্মকাণ্ড আছে সেটাতেও কিন্তু দেখতে হবে যে তারা যথেষ্ট সক্রিয়ভাবে তাদের এই কর্মকাণ্ড পালন করেছিলেন। বর্তমানে যে বাংলাদেশে যে জঙ্গি বিরোধী যে আইনগুলো প্রচলিত আছে এই সব আইন 2001 সালের পরে সেই সময় যে সরকার ছিল তারা প্রণীত করেছিলেন। আমরা জানি যে সেই সময় বাংলা ভাই সৃষ্টি হয়েছিল, সে সময় জেএমবির কর্মকাণ্ড প্রসার লাভ করেছিল, কিন্তু আবার এটাও মনে রাখতে হবে যে বিএনপি শাসনামলেই তারা এটাকে প্রতিহত করার জন্য আইন পাশ করে তারা এদেরকে গ্রেফতার করেছিল, প্রতিহত করেছিল, আইনের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ সাজা ফাঁসি দিয়েছিল। আমরা যদি এই কর্মকাণ্ডকে সম্পূর্ণভাবে একজন প্রফেশনাল হিসেবে বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমি দেখতে পাই যে বিএনপির আভ্যন্তরীণ যে কর্মকাণ্ড ছিল জঙ্গি বিরোধী কর্মকাণ্ডের জন্য বা আন্তর্জাতিকভাবে সার্কের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জঙ্গি বিরোধী যে কনভেনশনগুলো সাইন করেছিল তাতে বোঝা যাচ্ছে যে তারা সম্পূর্ণ সক্রিয়ভাবে এটাকে মোকাবেলা করার জন্য তারা একটা অগ্রণী ভূমিকা রেখেছিল। ইদানিং আমরা এটাও জেনেছি যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন দেশের কাছে এবং রাষ্ট্র যে দূত যারা বাংলাদেশে আছেন তাদের কাছে বিএনপির জঙ্গিবাদ বিরোধী যে নীতিমালা হবে তারা যদি সরকারে কোনো সময় আবার ইলেক্টেড হয়ে আসেন তারা একটা প্রকাশ করেছে এবং আমরা কিছু কিছু জায়গা থেকে সেই যে নীতিমালা তারা প্রকাশ করেছেন আমরা জানতে পেরেছি যে সে নীতিমালা একটা সুদূর প্রসারী নীতিমালা তারা দিতে পেরেছেন যে তারা সরকারে যদি আবার আসেন তারা কিভাবে এই কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং কত শক্তভাবে জঙ্গিবাদ মোকাবেলা করবেন। কাজে কোনো দল আসলে যে বাংলাদেশে আবার জঙ্গিবাদ ফিরে চলে আসবে এটা আমরা যারা এ বিষয়ে গবেষণা করি এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি জঙ্গিবাদ নিয়ে কোনো সময় সস্তা স্লোগান দেওয়া উচিত হয় না। বাট রিলিজিয়াস গোষ্ঠীগুলো যে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ সেটি কি হুমকি হিসেবে কেউ কেউ মনে করেন কিনা বা এটা জামাত বা হেফাজত ইসলামের মতো সংগঠনগুলো বা অন্যান্য আরো কিছু ধর্মীয় বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল এটা যদি মনে করতে হয় তাহলে সরকারের উচিত হবে যেসব সংগঠনগুলোকে তারা মনে করছেন যে জঙ্গি কর্মকাণ্ড তারা পরিচালনা করছেন বা তার সাথে সম্পৃক্ত আছেন যেই গোষ্ঠী হোক তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে তাদেরকে ডিক্লেয়ার করা। যদি ডিক্লেয়ার করার পরে কোন দল তাদের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করে তাহলে এই ধরনের আপনার অভিযোগ তারা করতে পারে। বাট এইসব দল তো তারা এই ধরনের কোন লিস্টের ভিতরে বা কোন প্রভিশনের ভিতরে আসে নাই, এমনকি তারা একটা নিবন্ধিত দল হিসেবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। কাজে তাদের সাথে যদি কোনো রাজনৈতিক জোট কেউ বাঁধে সেই কারণে তাকে আপনি জঙ্গিবাদকে তারা উৎসাহ দিচ্ছে এটা আপনাকে বলতে পারবেন না। না, আমার একটা জিনিস মনে হয় কি, দেখেন এর আগে তো বিএনপি 2 বার ক্ষমতায় ছিল, হ্যাঁ, তো বাংলাদেশ কি পাকিস্তানে পরিণত হয়েছিল? আর বাংলাদেশ কি পাকিস্তানে পরিণত হওয়া সম্ভব? এটা কি সম্ভব বাংলাদেশে? বেগম যে কালকে বলেছেন যে পাকিস্তান এখন সহস্র মাইল দূরের কথা। এক্স্যাক্টলি, সেটা শুধু কথা না। আপনি দেখেন আমাদের এখানে মাইক্রো ক্রেডিট, ডক্টর মোহাম্মদ ইউনূস, ফজলে হাসান আবেদ, এদের কারণে গ্রামীণ অর্থনীতি, এখানে নারীর ক্ষমতায়ন, এখানে মানুষের নাগরিক সমাজের ব্যাপ্তি, গণমাধ্যম, বাংলাদেশের কালচারাল স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক পরিবারে বাংলাদেশের সক্রিয়তা সহ এমন একটা জায়গায় বাংলাদেশে গেছে। যদি কারো মনের ভেতরে খায়েশ থাকে যে আমি বাংলাদেশকে পাকিস্তান পন্থী একটা দেশ বানাবো, পাকিস্তানে পরিণত করা জীবনও সম্ভব না, পাকিস্তানের মতো দেশ বানানোর চেষ্টা করবো, সেটা সম্ভব না। আর যদি চেষ্টা করে জনগণ প্রতিহত করবে, এর আগে এটা আপনি আগের থেকেই আমি বললাম জিল্লুর এই কাজ করতে পারে, কাজে জিল্লুরে আপনার ধরে পিটান। আমি তো বলতে পারি না আগে জিল্লুর এই কাজটা করুক, তখন না আমি বলতে পারি করতেছে। আমি একটা বিএনপি যদি তার আগে আমাদের চিন্তা করতে হবে যে আমরা অন্য কোন রাষ্ট্রের বলয়ে এত গভীরভাবে চলে যাচ্ছি এক্স্যাক্টলি, যে কারণে আমাদের স্বাধীনতা বিপন্ন হতে পারে। ইদানিংকালে আমরা যে ধরনের প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপের যে আমরা কার্যক্রম দেখছি তাতে বরং বাংলাদেশী হিসেবে আমাদের চিন্তা করতে হবে আমাদের স্বাধীনতা আমরা কিভাবে বজায় রাখবো। শুধু মানচিত্র এবং পতাকা থাকলে স্বাধীনতা হবে না। আমি মনে হয় এই কথাটাই বলতে চাচ্ছিলাম। দেখেন আজকে পাকিস্তান যে প্রস্তাবটা পাশ করেছে, আপনার এটা হচ্ছে 3rd প্রোগ্রাম যেখানে আমি পাকিস্তান সংসদে পাশ হওয়া প্রস্তাবের চরম নিন্দা জানাচ্ছি। এর আগে 2টা প্রোগ্রামে আমি নিন্দা জানিয়েছিলাম। আমার কথা হচ্ছে কি, পাকিস্তানের প্রস্তাব আমাদের অত্যন্ত মর্মাহত করেছে, আমাদেরকে ক্ষুব্ধ করেছে, রাগান্বিত করেছে। আর এখানে যে ভারতের যে পররাষ্ট্র সচিব এসে বাংলাদেশি ইলেকশনে কার পার্টিসিপেট করা উচিত, কার পার্টিসিপেট করা উচিত না, এই ইন্টারফিয়ারেন্স যে করে গেল, এটাতে কি আমাদের গাত্রদাহ হওয়া উচিত না? বাংলাদেশের পররাষ্ট্র সচিব কি ভারতে গিয়ে বলেছে যে ভারতে যে বিজেপি ক্ষমতায় আসছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ আছে, এই যে হিন্দু একটা জঙ্গিত্ব প্রসার লাভ করতে পারে, এই জন্য বাংলাদেশের পররাষ্ট্র সচিব কি ভারতের বিভিন্ন রাজনৈতিক দলকে বলবে আপনারা এটা করেন, এটা করেন, করার সাহস পাবে?
চিন্তা করতে পারবে? তা আপনি এক চোখে দেখলে হবে না, আপনি একটা কম্পোনেন্ট দেখলে হবে না, আপনি যদি পুরা এই গোটা স্পেকট্রামটা নিয়ে আলোচনা না করেন, গোটা পার্সপেক্টিভ নিয়ে আলোচনা না করেন, তাহলে আপনার উদ্দেশ্যের জেনুইনিটি বোঝা যাবে না। আপনি যদি বাংলাদেশকে পাকিস্তানি হওয়ার আশঙ্কা করেন, আপনাকে একই সাথে এই আশঙ্কাও করতে হবে বাংলাদেশ কি ভারতের অর্থনৈতিক আগ্রাসনের বা রাজনৈতিক আগ্রাসনের কবলে পড়লো কিনা, বাংলাদেশ কি সৌদি কূটনৈতিক আগ্রাসনে পড়লো কিনা, বাংলাদেশ কি আমেরিকা বা রাশিয়া বা চায়নার আগ্রাসনে পড়লো কিনা। যখন আপনি সব দিকে চোখ রাখবেন, তখন মানুষ মনে করবে যে আপনার মধ্যে জেনুইন দেশপ্রেম আছে, আপনি জেনুইন বাংলাদেশপন্থী। যখন আপনি সবকিছু ইগনোর করবেন, শুধু পাকিস্তান বলবেন এবং একই সাথে এত সব ঘটনা ঘটতে থাকবে পুরোপুরি ইগনোর করবেন, তখন আপনার মনে হবে এটার পিছনে হয়তো পলিটিক্যাল পারপাস আছে। এবং এই পলিটিক্যাল পারপাসটা হচ্ছে বাংলাদেশকে একটা উত্তেজক, অত্যন্ত চরম আবেগান্বিত একটা ডিবেট তৈরি করে দেশকে বিভক্ত করা। দেখেন, আমি একটা জিনিস ক্লিয়ারলি বলি, যদি আমরা থিওরিটিক্যালি ধরে নিই যে বিএনপি যদি ক্ষমতায় আসে, আমি মনিরুজ্জামান ভাইয়ের সাথে একমত। আপনি যে বলেন বিএনপি আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছে, আসলে কিন্তু ঠিক না, এর আগে আওয়ামী লীগ আমলে হয়েছিল। আপনি যে মনে আছে রমনা বটমূলে হামলা, সিপিবি হামলা, এগুলো কিন্তু আওয়ামী লীগ আমলে শুরু হয়েছিল। হ্যাঁ, এটা আরো আগে শুরু হয়েছিল। বিএনপি আমলে একটা ব্যর্থতা ছিল, বিএনপি প্রথম দিকে এগুলিকে একটু আপনার আন্ডার প্লে করেছে, বাংলা ভাই আছে নাকি আলটিমেটলি দমন করেছে। বিএনপি বা বিএনপি নেতৃত্বাধীন জোটের কোন নেতার আশ্রয় প্রশ্রয় বা সংশ্লিষ্টতা সেই সময় আলোচনায় এসেছে, ওটা তো আওয়ামী লীগের কোন নেতার কথাবার্তা, সেটা হতে পারে, সেটা হতে পারে। এমনকি আমি মনিরুজ্জামান ভাইয়ের সাথে একমত, জঙ্গিবাদী বা মৌলবাদী বা ইসলামী যে গোষ্ঠীগুলো আছে তাদের সাথে আওয়ামী লীগের তুলনায় বিএনপি সম্পর্ক অধিকতর ঘনিষ্ঠ, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের সম্পর্ক নাই, আওয়ামী লীগ কখনো ব্যবহার করেনি তাদের, এটাও তো আমরা বলতে পারি না। আপনি খেয়াল করে দেখেন, আপনি যে বলেন যে হেফাজত আর জামাত একসাথে কিভাবে থাকে, বাংলাদেশে যারা ধর্মীয় রাজনীতি মিনিমাম পড়াশোনা করেছে, বাংলাদেশে কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনীতি আর আলিয়া মাদ্রাসা ভিত্তিক রাজনীতি সাপে নেউলে সম্পর্ক। এখন সরকার যদি সবাইকে পিটায় এক মঞ্চে তুলে ফেলে, এটা সরকারের কৃতিত্ব। প্রকৃতিগত ভাবে তো কোনোদিনও হেফাজতে আর জামাতের একসাথে থাকার কথা না। এখন হয় কি, শত্রুর শত্রু বন্ধু হয়ে যায়। যদি দেখা যায় ধরেন আমি আপনাদের দুজনকেই মারছি, আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম, ধরেন আপনারা দুজন বন্ধু হয়ে যাবেন চামড়া বাঁচানোর জন্য, এই পরিস্থিতিটা সৃষ্টি করেন কেন? আমি জি আরেকটা প্রসঙ্গ, একটু নির্বাচন কমিশনের রোলটা একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো, এবং এই যে এখন যে হলফনামা যেটি নিয়ে আবার আওয়ামী লীগ নেতৃবৃন্দ দেখা করলেন ইলেকশন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে, এবং তারা যেটি বেরিয়েছে সংবাদপত্রে যে তারা পথ খুঁজছেন যে কিভাবে এটি বন্ধ করা যায়। আপনি সবচেয়ে ভালো হয় নির্বাচন কমিশন আমাকে কিছু জিজ্ঞেস করেন না, কারণ হয় কি, আমি বাংলা ভাষায় আমার রাগ এবং বিরক্তি এবং অবজ্ঞা প্রকাশ করার জন্য যথেষ্ট ভাষাই খুঁজে পাই না। নির্বাচন কমিশন সম্পর্কে কি বলবো? বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন এত নির্লজ্জভাবে পক্ষপাতিত্ব করে নাই, নির্লজ্জভাবে, এবং কোন রকম লজ্জা শরম নাই। এই সমস্ত লোকগুলো সরকারে বড় পদে চাকরি করেছে, এটাই আমি চিন্তা করতে পারি না। মানুষের তো লজ্জা থাকে। আপনি যখন একটা দলের দাস হিসাবে কাজ করবেন, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ তো ডিফারেন্ট হওয়া উচিত। আপনি তো মানে সাবলীল ভাবে কথা বলার চেষ্টা করেন কিভাবে? আপনার তো মুখ দেখানোর কথা না। এবং তারা বিভিন্ন সময় যে রোল রেখেছে, বিভিন্ন পত্র পত্রিকা এসছে যে নির্ধারিত সময় পার হওয়ার পরে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে চেয়েছে, কোন সরকারের যে প্লট আছে সেটা অনুযায়ী কাউকে বিনা প্রতিনিধিত্বে নির্বাচিত করার জন্য, ওইটা নির্বাচন কমিশন গ্রহণ করেছে। আবার জাতীয় পার্টি নির্ধারিত সময়ের মধ্যে উইথড্র করার আবেদন করেছে, ওইটা গ্রহণ করে নাই। জাতীয় পার্টি প্রতীক বরাদ্দ দিতে না করেছে, আবার সাবেক নির্বাচন কমিশনার শামসুল হুদা সাহেব বলেছে এটা নির্বাচন কমিশনের উচিত ছিল জাতীয় পার্টির কথা শোনা, তারা সেটা করে নাই। এরকম আপনি হাজার হাজার উদাহরণ পাবেন, হাজার হাজার আবার প্রতীকী অর্থে। কেউ আমার বলতে পারে হাজার হাজার উদাহরণ করে দেখান, ফেসবুকে আবার এটাও আসতে পারে। তবে এখানে একটা জিনিস, একটা ভালো ইন্টারেস্টিং জিনিস হয়েছে যে বিরোধী দলের কাছ থেকে যে আশঙ্কাগুলো করা হচ্ছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়া, সেটা সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে। আপনি দেখেন যে বিরোধী দল ভেঙে কেউ যাবেন চলে সেরকম না, তারা আসলে দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে এই ধরনের পক্ষপাতিত্ব হতে পারে, সরকারের বিভিন্ন মেশিনারিকে ব্যবহার করা হতে পারে। কিন্তু এখন দেখেন যে কোন প্রতিযোগিতা ছাড়া একটা একতরফা নির্বাচন হচ্ছে, সেখানে কিভাবে ন্যাক্কারজনক ভাবে রাষ্ট্রীয় যন্ত্রকে সরকার ব্যবহার করে নির্বাচন করার জন্য উদ্যোগী হয়েছেন। নির্বাচন কমিশন শুধু না, বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। এমনকি গত কয়েকদিন আগে দেখলাম প্রফেসর আবু সাইদ, যিনি আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বোধহয় প্রতিযোগিতা আছেন, উনি বলছেন যে তার এলাকায় পুলিশ তার প্রতিদ্বন্দ্বীর যে লিফলেট আছে সেগুলো পুলিশ বিলি করছে।
তো এইভাবে যদি, এবং প্রফেসর আবু সাইদ আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগেরই নেতা, তো এইভাবে যদি রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করা হয়, এটা জিল্লুর খুব ইম্পর্টেন্ট। দেখেন আজকে যারা বলতো যে আপনার এই সরকারের আমলে এত হাজার স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, কেন সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে না, এটা কেন বেগম জিয়া বিশ্বাস করলো না? আজকে নির্বাচন কমিশন রাষ্ট্রের বিভিন্ন বাহিনী, রাষ্ট্রের বিভিন্ন সংগঠন সংস্থার কার্যক্রমের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে বেগম জিয়া যদি বিশ্বাস করতেন যে এই সরকারের অধীনে বা বর্তমান প্রধানমন্ত্রী অব্যাহত থাকাকালীন সময় সুষ্ঠু নির্বাচন সম্ভব, তাহলে উনি একটা মহাভুল করতেন। এটা আজকে প্রমাণিত হয়েছে। এটা আমাদের স্ট্রেস করতে হবে জিনিসটাকে। জেনারেল মনিরুজ্জামান, আরেকটি প্রসঙ্গে, যে এই আলোচনায় আমরা বিভিন্ন সময় টেবিলে করেছি যে সমঝোতা আওয়ামী লীগ বিএনপির মধ্যে এখন যতটা না দরকার তার চেয়ে বেশি সমঝোতা দরকার, কারণ আমরা এতটাই আন্তর্জাতিক প্রভাবে প্রভাবান্বিত যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটা সমঝোতা দরকার। যদিও আমরা জানি যে তাদের এই দুই দেশের মধ্যে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তিও আছে, এবং সেখানে আপনার কাছে আমার প্রশ্ন যে যেটি মাঝে মধ্যে আমরা মার্কিন ডিপ্লোম্যাটদের করে থাকি যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখে কিনা, নিজেদের চোখ দিয়ে দেখবার চেষ্টা করছে। এবং এখন আপনার, কারণ আমরা দেখেছি এখানে মার্কিন রাষ্ট্রদূত দিল্লিতে ছুটে গেছেন, আমরা দেখেছি সুজাতা সিং এর কথা বলেছেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গিয়ে কথা বলেছেন, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে এসেছে। ইভেন দেবযানী ইস্যু, ভারতীয় ডিপ্লোম্যাট যিনি কিছুদিন আগে গ্রেফতার হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তার ইস্যু তো বাংলাদেশ প্রসঙ্গটা এসেছে। তো আপনি একটু বলবেন যে বাংলাদেশকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কটা কিরকম, তাদের দৃষ্টিভঙ্গিটা কিরকম এখন সর্বশেষ? আমরা যেটা বিশ্লেষণে বুঝতে পারছি যে বাংলাদেশের কৌশলগত অবস্থানের কারণে এবং বাংলাদেশের বর্তমান যে বিভিন্ন পরিমণ্ডলে যে অবস্থিত, চীনের আগ্রহ, আমাদের ইন্ডিয়ান ওশনের কাছাকাছি অবস্থানের কারণে, বে অফ বেঙ্গলের কারণে, বিভিন্ন কারণে আমাদের যে গুরুত্ব, কৌশলগত গুরুত্ব, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। বাট একই সাথে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে ভারতের যে গভীর একটা কৌশলগত সম্পর্ক রয়েছে, সেটা তারা সম্পূর্ণভাবে ছেদ করতে চাবেন না শুধু একটি কারণে। তবে এখানে আসার বিষয় হচ্ছে যে শুধুমাত্র ভারতের চোখে বাংলাদেশকে না দেখে এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজের চোখেও বাংলাদেশকে দেখার জন্য উদ্যোগী ভূমিকা নিচ্ছেন, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে সরাসরি পদক্ষেপ নিয়ে বা উদ্যোগ নিয়ে অনেক কর্মকাণ্ড করার চেষ্টা করছেন। বাংলাদেশের সাথে তারা একটা সিকিউরিটি ডায়ালগ পার্টনারশিপ চলে গেছেন, তারা প্রতি বছর বাংলাদেশের সাথে 3টি সিকিউরিটি ডায়ালগ করছেন, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করছেন, সশস্ত্র বাহিনীর সাথে বিভিন্ন কর্মকাণ্ড বা সহযোগিতা হচ্ছে। কাজেই আমরা কিন্তু সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কৌশলগত বলয় আছে তার বাইরে কিন্তু আমরা নাই। আমরা, এটা আমাদের জন্য ভালো বিষয় যে আমরা সরাসরি তাদের সাথে এনগেজ করতে পারছি, যেখানে ভারত আমাদেরকে হয়তো এর আগে চাইতো যে তাদের মাধ্যমে এনগেজ করার জন্য। এখানে আমি আবারও বলতে চাই যে আমাদের এইসব বিষয়গুলো আমাদের খুবই সেন্সিটিভ ওয়েতে আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে যে আমরা যাতে কোনো একটা বড় প্রতিবেশী রাষ্ট্রের একটা বলয়ের ভিতরে সম্পূর্ণ গভীরে ঢুকে না যাই। আমরা কেন আমাদের স্বাধীনতার যে বজায় রাখার জন্য যে স্থানগুলো আছে সেগুলো আমরা আমাদের ইন্টারেস্টগুলো রক্ষা করতে পারবো না? কেন আমরা ট্রানজিট ফ্যাসিলিটি দেওয়ার ব্যাপারে আমরা কেন আমাদের নিজেদের স্বার্থের ব্যাপারে আমরা কথা বলতে পারবো না? কেন প্রতিবেশী রাষ্ট্র থেকে একজন সেক্রেটারি লেভেলের একজন কর্মকর্তা এসে আমাদের নির্বাচন কিভাবে হবে সেটা সরাসরি ভাবে হস্তক্ষেপ করে? কেন যখন আমাদের ফালানি কাঁটাতারে বেড়ায় ঝুলে থাকে তখন কেন আমরা প্রতিবাদ করতে পারি না? কেন যখন প্রতি বছর 100-150 বাংলাদেশিকে বিএসএফ হত্যা করে তখন আমাদের চেতনা আমাদের কেন কোথায় আসে? আমরা কেন প্রতিবাদ করতে পারি না? আমাদের এই বিষয়ে আমাদের দৃষ্টি দিতে হবে যাতে আমাদের স্বাধীনতার যে চেতনাগুলো আছে সেটা আমরা সম্পূর্ণভাবে সমুন্নত রাখতে পারি, আমরা যাতে আমাদের স্বাধীনতা বজায় রেখে যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখতে পারি। আসিফ নজরুল, আমরা শেষের দিকে আপনার কনক্লুডিং রিমার্কস, কিন্তু প্রশ্ন আমি যেটি করতে চাই আপনাকে যে আজকে গত 5 বছর ধরে আপনি যে ভাষায় কথা বলেছেন, অলমোস্ট একই ভাষায় কথা বলতে হচ্ছে তার আগের 2 বছরে কিংবা তার আগের 5 বছরে, বিশেষ করে সেই বিএনপি নেতৃত্বাধীন তারা যখন ক্ষমতায় ছিলেন। এরকম একটা পরিস্থিতি কি তৈরি হয়েছে কিনা বা আসার কোনো জায়গা তৈরি হয়েছে কিনা আপনি মনে করেন যে ভবিষ্যতে যদি কখনো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় এই ধরনের আলোচনা করতে হবে না? মানে বিএনপি কি সেরকম একটা আস্থা অর্জন করবার জায়গায় আছে কিনা? না, নাই। বিএনপি সে আস্থা অর্জনের জায়গায় নাই। কারণ আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যে আমরা বাংলাদেশের উপায় কি? উপায়টা কি? আমার কথা আওয়ামী লীগের আমলে আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি না, বিএনপির আমলে থাকতে পারবো না। না, এটা অন্য ডিবেট, এটা অন্য ডিবেট। শুনেন, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, আওয়ামী লীগ আমলে আপনাকে 2-2.5 মিনিট শেষ করতে হবে। আওয়ামী লীগ আমলে বিএনপি আমলের চেয়ে বেশি উন্নতি হয়েছে।
গত আমলের চেয়ে। আমি মনে করি এটা, আমি যেটুকু পড়াশোনা করেছি। কিন্তু আওয়ামী লীগ আমলে মানবাধিকার লঙ্ঘন, কুশাসন, দুর্নীতি, অত্যাচার সেগুলি বেশি হয়েছে বিএনপির আমলের তুলনায়। সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বেদনাদায়ক যেটা, আওয়ামী লীগ আমলে বাংলাদেশকে একটা রাষ্ট্রে প্রায় দাসে বানিয়ে ফেলা হয়েছে। এটা মুক্তিযুদ্ধের চেতনার প্রবলভাবে বিশ্বাসী একটা মানুষ হিসেবে আমি মেনে নিতে পারি না। পৃথিবীর কোন রাষ্ট্রের সাথে দাসসুলভ আচরণ বাংলাদেশ করবে ওটা একটা সরকারের আমলে, এটা আমার জন্য মেনে নেওয়া খুবই কষ্টকর। সেই রাষ্ট্র আমেরিকা, রাশিয়া, না ভারত, না সৌদি আরব, কোনো কিছু না, কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের দাসসুলভ সম্পর্ক থাকতে পারে না। এটা আমাদের পক্ষে একসেপ্ট করা খুব কষ্টকর ব্যাপার। এখন আপনার ব্যাপার হয়েছে কি, আমি আপনার সাথে একমত, আওয়ামী লীগের জায়গায় যদি বিএনপি ক্ষমতা আসে, এই অত্যাচার, এই নিপীড়ন এগুলি কন্টিনিউ করতে পারে, দেশে কুশাসন চলতে পারে, অর্থনৈতিক উন্নয়ন আওয়ামী লীগ যেটা করেছে তার চেয়েও খারাপ বিএনপি করতে পারে। বাট এটা তো জনগণ নির্ধারণ করবে। আপনি জনগণ এই আশঙ্কা মাথায় নিয়ে জনগণের যদি ইচ্ছা হয় তারা বিএনপি ভোট দিবে। এক মিনিট জিল্লুর, কিন্তু সেটি একটা বড় প্রশ্ন যে জনগণ যে 5 বছর পর পর এক লুটেরার কাছ না থেকে আরেক লুটেরার হাতে তুলে দিচ্ছে, পরিস্থিতি উন্নত হচ্ছে না। সেটা আছে। আমি আপনাকে বলি, আপনি যদি গণতন্ত্রের সংজ্ঞায় বিশ্বাস করেন সারা পৃথিবীব্যাপী, আমি আপনি তো সংজ্ঞা দেওয়ার মালিক না। জনগণ নির্ধারণ করে, জনগণ যদি অতিষ্ঠ হয় আওয়ামী লীগের উপর অতিষ্ঠ করে বিএনপিকে ভোট দেয়, সেটি তো হচ্ছে। হচ্ছে এক্স্যাক্টলি। জনগণকে অতিষ্ঠ হয় সেটা অন্তত করতে দেন। 5 বছর পর পর তারা একবার আওয়ামী লীগ আর বিএনপিকে শাস্তি তো দিতে পারছে। এই অধিকারও যদি আপনি কেড়ে নেন, তাহলে তো পরবর্তীকালে এই অধিকার এই সরকার যেভাবে কেড়ে নিল, তাহলে পরবর্তীকালে যে সরকার আসবে এই অধিকারও যদি কেড়ে নেওয়া সম্ভব হয় যে 5 বছর পর জনগণ আমাদের একটু শাস্তি দিতে পারবে। কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করবার পরে 5 বছর ক্ষমতায় না থাকে কি শাস্তি হয় একজনের? না, তারপরে শাস্তি তো হয়, কষ্ট হয়, মর্মযাতনা হয়, সরকারের প্রতি নিপীড়নের শিকার হয়। বেগম খালেদা যে জীবন শেখ হাসিনা অতিষ্ঠ করে ফেলে, শেখ হাসিনার জীবন বেগম খালেদা যে অতিষ্ঠ করে ফেলে, কিছু 5 বছরের জন্য তারা হলিডেতে যায়, ঠিক আছে, না কিছুটা শাস্তি হয়। আমার কথা হচ্ছে 5 বছর পর পর কিছুটা একটাই শাস্তি দেওয়ার স্কোপ আছে জনগণের, যে ভোট না দেওয়া। সেটা যদি আপনি কায়দা নেন, তাহলে যেই সরকার পরবর্তীতে ক্ষমতা আসবে সেই সরকারের অত্যাচারের চোটে বাংলাদেশে কোনো সুস্থ বিবেকবান মানুষ টিকে থাকতে পারবে না। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় আশঙ্কা। আমি এখনো বিশ্বাস করি, দেখেন আওয়ামী লীগ আজকে, আমাকে একটু টাইম দেন, আওয়ামী লীগ আজকে 74-75 সনে আওয়ামী লীগ সুস্থ ধারার একটা বিকল্প রাজনৈতিক দলকে গড়ে উঠতে দেয় নাই। জাসদ তো সাম্প্রদায়িকদের দল ছিল না, জাসদ তো মৌলবাদীদের দল ছিল না, আওয়ামী লীগ থেকে ভেতর থেকে বের আসা দল। তাকে আপনি দমন করার জন্য রক্ষী বাহিনী, গণবাহিনী সারা দেশে যুদ্ধ করা হলো। এটার পরিণতিতে আমরা দেখলাম 75 পরবর্তী সময় বাংলাদেশের রাজনীতিতে অন্য একটা ফোর্স ডেভেলপ করলো। আজকে আওয়ামী লীগ যদি ফেইল করে, আওয়ামী লীগ যদি বিএনপিকে, জাসদ তো ভুল বুঝতে পেরেছে, সেটি তো জাসদ আজকে, এটা তো ইনু মানে তো আর জাসদ না। জাসদে যারা মারা গেছে তাদের কৈফিয়ত কি হাসানুল হক ইনু দিতে পারবেন? 20,000 জনগণ যে ওনাদের কথা শুনে মারা গেছে, তাদের রক্ত ঋণ উনি শোধ করতে পারবেন? এটা তো অন্য প্রসঙ্গ। এখন আমার কথা হচ্ছে কি, আওয়ামী লীগ যদি বিএনপিকে পলিটিক্স করতে না দেয়, এই যে আপনার জামানত হারানো কিছু বাম নেতা আওয়ামী লীগে জয়েন করে যে বলছেন বেগম খালেদাকে পাকিস্তান পাঠাতে হবে, আফগানিস্তান পাঠাতে হবে, ভারত বের করতে দেওয়া হবে না, আরে ভাই আপনি কে? আপনি জীবনে জনগণের একটা ভোট পান না। আর যেই নেত্রী জীবনে পৃথিবীর ইতিহাসে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লিডার, সংসদের নির্বাচনে জেতার দিক থেকে 3 বার ইলেক্টেড প্রাইম মিনিস্টার, 2 বার একদম খুবই অ্যাকসেপ্টেড ওয়েতে ইলেক্টেড, তাকে নিয়ে এই ধরনের প্রশ্ন করেন। তো আমার কথা হচ্ছে, যদি আপনি বিএনপিকে এই ডেমোক্রেটিক স্পেসটা না দেন এবং আপনি এইরকম ইলেকশন করে, যে ইলেকশনের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আছে, সেই ইলেকশন করে যদি আপনি ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন, তাহলেই বরং বাংলাদেশে মৌলবাদী, সাম্প্রদায়িক এবং অপশক্তিগত যে রাজনীতি সেটার আরো প্রবল উন্মেষ হবে। সেটাই আমার সবচেয়ে বড় আশঙ্কা। আমি যেটা মনে করছি যে 5 তারিখে নির্বাচন সম্পন্ন হওয়ার পরে যে সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার, তারা তো নির্বাচিত হয়ে গেছেনই, তারা সরকার গঠন করবেন ঠিকই, কিন্তু তার বৈধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেশে এবং বিদেশে দেখা দেবে। বিদেশে যে ধরনের বৈধতা প্রশ্ন সেটা তারা দিয়ে ফেলেছেন, তারা এই সরকার বা এই নির্বাচনকে তারা গ্রহণ করতে পারছেন না। কিন্তু তার চাইতে বড় প্রশ্ন হচ্ছে যে দেশের মানুষ যাদের মতামতের উপর সরকার গঠন করার কথা, তারা এই সরকারকে বৈধতা দেবেন কিনা, যেহেতু 5 কোটি মানুষ ভোট দিতে পারছেনই না। আর বাকি যারা আছেন তাদের কত পার্সেন্ট ভোট কেন্দ্রে যেতে পারবেন সেটা আমরা এখনো জানি না, বাট আমরা মনে করছি না যে খুব বড় সংখ্যক তারা সেখানে যেতে পারবেন। তাহলে এইটাই যদি পরিণতি হয়, তাহলে সেই সরকার কোন বৈধতার বলে এই দেশকে শাসন করবেন? আপনি বলতে পারেন যে আইনগত দিক থেকে তারা বৈধ। হ্যাঁ, শুধু আইনগত দিকে বৈধ হলেই কিন্তু সেই বৈধতার জোরে দেশকে শাসন করা যায় না। এর একটা রাজনৈতিক এবং সামাজিক বৈধতা থাকতে হয়, নৈতিক বৈধতা থাকতে হয়। এইটা যদি সেই বৈধতা না থাকে, তাহলে এই সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করবেন তার সঠিক ভিত্তি থাকবে না, এবং এই দেশে এর পরিস্থিতিতে যে ধরনের রেজিস্ট্যান্স হবে, যে ধরনের প্রোটেস্ট হবে, তার কারণে যে ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতি আবার সৃষ্টি হওয়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তার কারণে আমরা দেখব যে এই অস্থিতিশীল পরিস্থিতিতে নানা ধরনের
অপশক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠবে এবং এই অপশক্তির ভিতরে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলজনিত পরিস্থিতি সৃষ্টি হবে। একই সাথে দেখা যাবে বিভিন্ন ধরনের উগ্রপন্থী এবং জঙ্গিপন্থী বিভিন্ন সংগঠন যারা এই কয়েক বছর তারা মাথা নিচু করেছিল, তারা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠে তাদের কর্মকাণ্ড নতুনভাবে পরিচালনা করার জন্য সক্রিয় হয়ে উঠবে। আমরা এটা আশঙ্কা করতে পারি যে এই ধরনের যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে তার সাথে আঞ্চলিক যোগাযোগ একটা স্থাপন হবে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য যে ধরনের হুমকি সৃষ্টি হতে পারে সেটা বাংলাদেশ থেকে নতুন করে সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেবে। আমি যদি একটা কথা বলি, আমি মনে করি এই ধরনের একটা নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যদি জোর করে টিকে থাকার চেষ্টা করে তাহলেই বরং বাংলাদেশে পাকিস্তান বা আফগানিস্তানের কাছাকাছি পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে। এটাতেই সবচেয়ে বড় আশঙ্কা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবা ঠিকানা পরিচালক তৃতীয়মাত্রা, চ্যানেল IGP বক্স 2033 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই অ্যাড্রেসে আপনি @তৃতীয়মাত্রা.com। 1625 নাম্বার SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেট তৃতীয়মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয়মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05। আর তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি আপনার সেলফোন থেকেও শুনতে পারবেন 16258 নাম্বারে ডায়াল করে। আর ডক্টর আসিফ নজরুল এবং মেজর জেনারেল মুরুজ্জামান, অসংখ্য ধন্যবাদ দুজনকেই। দর্শক মণ্ডলী, অনেকদিন পরে বাংলাদেশের মানুষ দেশব্যাপী হয়তো আগামী 4টি দিন স্বস্তিতে থাকবে। হয়তো স্থানীয়ভাবে কোনো কর্মসূচি থাকতে পারে, কিন্তু দেশব্যাপী কোনো রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি নেই সেই জায়গায়। তবে শঙ্কা যে 29 জানুয়ারি যে কর্মসূচি বিরোধী দলের নেত্রী ঘোষণা করেছেন, 29 ডিসেম্বরের যে কর্মসূচি বিরোধী দলের নেত্রী ঘোষণা করেছেন, সেটি শান্তিপূর্ণ হবে কিনা, যারা আন্দোলনের সঙ্গে আছেন তারা শান্তিপূর্ণভাবে সেটি পালন করবেন কিনা, বা সরকার তাদেরকে সেটি শান্তিপূর্ণভাবে করতে দেবে কিনা, নাকি 29 জানুয়ারি বাংলাদেশ আবার আরো বেশি করে অশান্ত হয়ে উঠবে, সেটি এখন সবচেয়ে বড় শঙ্কার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।